ভাই দেখো পাহাড়ে দেখা পেয়ে গেছি, পেছনে ছিল চা বাগান, সামনে হচ্ছে পাহাড়। এই দেখো বিলুপ্ত একটা জিনিস দেখতে পাচ্ছি। শিলিগুড়ি ঢোকার আগে এরকম একটা তোমরা ব্রিজ পাবে, এই ব্রিজে তোমরা উঠবে না। হ্যাঁ, আমরা আবারও যাচ্ছি শিলিগুড়ি আর যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। আর দেখো সকাল সকাল এখন ঘড়িতে বাজে 5:30 মতো, আর কি সুন্দর একটা ভাইবস আসছে মর্নিংয়ে, আর কুয়াশা, আর এই দিক দিয়ে সানরাইজটা হচ্ছে, ও অসাধারণ লাগছে। একটা মানে পজিটিভ আর এনার্জেটিক ভাইবস চলে এসছে। আর এটা বলছিলাম আমরা যাচ্ছি উত্তরবঙ্গ, তো তোমরা হয়তো বলতে পারো যে আমরা আবার কেন উত্তরবঙ্গ যাচ্ছি। তো উত্তরবঙ্গ যাওয়ার জন্য মানে আমাদের কোনো রিজন লাগে না আমাদের দিককার মানুষের জন্য, কারণ উত্তরবঙ্গ আমাদের কাছে একটা হিডেন জেম, যেটা আমরাই বুঝতে পারি যে উত্তরবঙ্গের কী মাহাত্ম্য রয়েছে। বাইরের লোকেরা যারা আছে না তারা জানে না উত্তরবঙ্গটা কী। তো অ্যাকচুয়ালি আমার এর আগে যে রাইডটা হয়েছিল বদ্রীনাথ কেদারনাথ, সেখানে আমার 4000 কিলোমিটার মতো আমি কভার করেছিলাম। আর আমি চাইছিলাম যে একটু শর্ট রাইড করতে, তো আমি একবার ভাবলাম যে ভাইজ্যাগের সাইডে যাই, তো বাট দেখলাম ভাইজ্যাগে আপ ডাউন সব কিছু করতে গেলে অলমোস্ট 3000-এর কাছাকাছি চলে যাবে, কারণ আমি ভাইজ্যাগের কিছু কিছু অফবিট ডেস্টিনেশনও সিলেক্ট করে ফেলেছিলাম, যে ডেস্টিনেশন আমি এখন পর্যন্ত না বাংলা ইউটিউব চ্যানেলে দেখেছি প্রপার, ওখানে মোটর ব্লগিং জায়গা দেখিনি, বাংলা কোনো ট্যুর চ্যানেলও দেখিনি, আর হিন্দি কোনো ট্যুর চ্যানেলে সেরকম দেখিনি। একটাতে দেখেছিলাম, তো সেটাই একমাত্র হিন্দি চ্যানেল, বাদ বাকি কেউ কখনই। কিছু আননোন হিডেন প্লেস ছিল অন্য ভাইজ্যাগের আশপাশ, সেগুলো সিলেক্ট করেছিলাম। তো দেখেছিলাম যে অলমোস্ট 3000 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো আমি চাইছিলাম না যে আমি আবার এরকম লং রাইডটা করি। আর দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা আলোটা পড়ছে, আর এখানে দেখো সোনালি মাঠের মধ্যে যে ধানগুলো হয়ে আছে, সে দেখো কি সুন্দর সোনালি একটা ভাব চলে এসছে, অসাধারণ লাগছে। তো আমি চাইছিলাম না যে এরকম লং একটা রাইড করি, আমি চাইছিলাম শর্ট মিটস একদম ক্রিস্প ক্লিয়ার ব্যাপারটা ছিল, একদমই শর্ট থাকবে, যেটা হচ্ছে তোমার 1500, ম্যাক্সিমাম 1500, 1600 এর মধ্যে, এর বেশি আমি চাইছিলাম না। কারণ আমি চাইছিলাম একটু রিল্যাক্স একটা রাইড করতে, একটু চিল ভাইবস নিতে, আরামসে আমি এটা যাবো, ঘুরবো, কোনো হেকটিক জার্নি থাকবে না, খাবো দাবো আর এনজয় করবো, এইটাই আমি চাইছিলাম। তো এটার জন্য উত্তরবঙ্গ থেকে বেস্ট আর কোনো অপশান আমার কাছে নেই। আর সিকিমটাও ভেবেছিলাম যাবো, বাট সিকিমের যা সিচুয়েশান হয়ে আছে, তো সেই কারণে সিকিমের রোড কন্ডিশন এখন ভালো না, জ্যামজট হচ্ছে, ডেস্টিনেশন যেতে লেট হচ্ছে। আর নর্থ সিকিমে তো যাওয়া যাচ্ছেই না, আর ওই দিকে গেলে নর্থ সিকিমে গেলেও একটা হেক্টিক জার্নি, আর অন্যদিকে তোমার ইস্ট সিকিম আর ওয়েস্ট সিকিম সাউথ সিকিমে গেলেও আমাকে জার্নিটা বেশি করতে হতো। তো সেই কারণে আমি নর্থ বেঙ্গলটাই সিলেক্ট করেছি। নর্থ বেঙ্গলে কোথায় কোথায় যাব সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে জানিয়ে দেবো। আর ট্যাঙ্কিতে একদম পুরো ফুল, মানে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে। আর 75 কিলোমিটার আমি এখন জার্নি করিনি, আমি লাস্ট ট্যাঙ্কি ফুল করার পরে 15-20 কিলোমিটার মতো জার্নি করেছি। তার আগে আমার রিজার্ভে তেলটা চলেছিল, তো আমার একটু মাইলেজটাও কম পেয়েছিলাম। আর আমার গাড়িতে অনেক 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 কিছু চেঞ্জ করেছি, সেগুলো সব তোমাদেরকে আমি আস্তে আস্তে জার্নিতে জানাবো। একটা মজার কথা হয়েছে জানো, আমার এখনও পর্যন্ত আমি যে কটা রাইডে গেছি, যে কটা রাইড ছাড়া যে কোনো ট্যুরে গেছি, কোনো ট্যুরে এরকম কিছু হয়নি যেটা এই রাইডে যাওয়ার আগে হয়েছে। একদম প্রথমবার একটা জিনিস হয়েছে, যেটা আশা করছি কারোরই হয় না। দেখো আমরা যখনই কোনো ট্যুরে যাই, তো ব্যাগপত্র আমি 4-5 দিন আগে গুছিয়ে রাখাটা পছন্দ করি। তার কারণ হচ্ছে কখন কোন জিনিসটা ভুলে যাব, কোন জিনিসটা আমার পরবর্তীতে মনে পড়বে, শেষ বেলাতে যদি ব্যাগপত্র গুছানো হয় তো তখন লেট হয়ে যায়, মানে অনেক কিছু মিস হয়ে যায়। তো এইখানে আমার কি হয়েছে, ব্যাগপত্রটা কালকে রাত্রেবেলা আমি গুছিয়েছি। আর সব থেকে মজার কথা এখনও তোমাদেরকে বলছি, যে আমি নর্থ বেঙ্গল তো যাচ্ছি, শিলিগুড়ি তো যাচ্ছি, বা শিলিগুড়ি যাওয়ার পরে আমি নেক্সট কোথায় যাব, কোন সাইডে যাব, সেটা আমি এখনো পর্যন্ত ডিসাইড করিনি। হ্যাঁ, সিকিমের সাইডে যাওয়ার হিসাব ছিল, তো লাস্ট টাইমে আমি মানে একটুখানি ডিসাইড করতে পেরেছি যে সিকিমে আমি যাচ্ছি না, এটা আমি ডিসাইড করতে পেরেছি। বাট সিকিম না গিয়েও কোন সাইডে যাব সেটা আমি এখনও পর্যন্ত ডিসাইড করতে পারিনি। মানে আমি কি বলবো, আমি ফুললি পাজলড হয়ে আছি। আমি টোটাল প্ল্যান বানিয়েছিলাম ভাইজ্যাগের জন্য, ভাইজ্যাগে প্ল্যান বানানোর পর তারপরে দিন ক্যান্সেল করলাম। তারপরে উত্তরবঙ্গে যে কোথায় যাবো, কারণ উত্তরবঙ্গে এত এত অফবিট জায়গা, এত কিছু রয়েছে না, কোনটা ছেড়ে কোথায় গেলে ভালো হবে। আর আমি কোথায় গেলে মেনলি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। তো ওই দেখো
কথা বলতে বলতে আমি জাস্ট কলা বাগান চলে আসে, না তো দেখিয়ে দিতাম। বাঁদিকে পুরো কুয়াশা হয়ে গেছিলো মানে মাঠে। যাই হোক, যে আমি মেনলি দেখতে যাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, রিল্যাক্সে থাকবো, খাওয়া দাওয়া করবো ভালো মতো, এরকম আমি চাইছি। এবার কোথার থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কোথায় আমি আরামসে থাকতে পারবো, যাই হোক কোথায় গেলে আমি আরও পিস পাবো, সেই জিনিসটা আমি এখনও পর্যন্ত ডিসাইড করতে পারিনি। দেখা যাক, নেক্সট ভিডিওতে তো তোমরা জানতে পেরে যাবে কোথায় যাবে, আমিও ততক্ষণে ডিসাইড করেই নেবো এবং তোমাদেরকেও জানিয়ে দেবো। তো এখন আমরা চলে এসেছি সারগাছিতে, আর সারগাছির এই যে রাস্তাটা দেখছো ন্যাচারালি, এই রাস্তাটা দিয়েই আমরা চলে যাই বহরমপুরের ভেতরে। আমি লাস্ট শিলিগুড়ি যাওয়ার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, বাট আমি এখন এদিক দিয়ে যাবো না, আমি এখন এদিক দিয়ে যাবো। তার কারণ এখন বহরমপুর বাইপাসটা চালু আছে, তো সেই কারণে আমরা এই পাশটা নেব। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে, আর আমরা ডান দিকে নিয়ে নিলাম বাইপাসের রাস্তাটা। আরে বাইপাসগুলো সত্যি কমপ্লিট হয়ে গেলে যা সুবিধা হবে না মানুষের। মানে আমরা ইসলামপুর বাইপাস দিয়ে গেছি, ওখানটাতে, তারপরে মালদা বাইপাস দিয়ে গেছিলাম আগের বার, তখনই বুঝতে পেরে গেছিলাম যে কতটা সুবিধা হয় বাইপাস থাকলে। টাউনের ভেতর দিয়ে বেরোতে হয় না। আর রায়গঞ্জে তো বাইপাসটা চালু হয়নি তখনও, তো সেখানে রায়গঞ্জের ভেতর দিয়ে আমরা গেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম ভাই কি জ্বালা ভেতর দিয়ে যাওয়া। আর বাহ, কি সুন্দর সুন্দর আইসক্রিমের স্টিকের মতো করে দেখো এই সবুজ সবুজ জিনিসগুলো দিয়ে রেখেছে। এটা জানি না কি বলে এটাকে, রিফ্লেকশনের জন্য তো লাল আর সাদা একটা দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা কি সেটা আমার আইডিয়া নেই। তোমরা যদি জানো তাহলে অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানিও এই সবুজ সবুজ জিনিসটা কি। চলে আসলাম মোড়গ্রাম, এখান দিয়ে তোমার নলহাটি, তারাপীঠ, রামপুরহাট সব যেতে পারবে। আর কলকাতা থেকে মানে বর্ধমান হয়ে যারা আসো তারা এই রাস্তা দিয়ে আসবে। জানি না এই রাস্তার কন্ডিশন কেমন কী আছে, দেখে তো আপাতত ভালোই লাগছে। এবার যারা যারা জানো এই রাস্তার কন্ডিশন কীরকম কী আছে অবশ্যই একটু কমেন্ট করে দিও। আর ভিডিওটা আমার অন্যান্য সিরিজের মতো এই সিরিজটাকেও তোমাদের সাপোর্ট লাগবে, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো প্লিজ 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 আমার অন্যান্য সিরিজের মতো এই সিরিজটাকে একটু সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো। তোমরা যত লাইক, শেয়ার এবং কমেন্ট করবে তত আমার ভিডিওতে এনগেজমেন্ট বাড়বে এবং আমার ভিডিও ভাইরাল হওয়ার চ্যানেল তত বাড়বে, এবং তোমাদের লাইক, শেয়ার, কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো আমাদেরকে মোটিভেট করার জন্য হলেও একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমরা ফারাক্কাতে এনটিপিসি মোড় জাস্ট পেছনে ছিল, আর এর সামনে 1 কিলোমিটারের মধ্যে ফারাক্কা ব্যারেজটা পাবো। আর এখন এখানে একটু দাঁড়িয়েছি আখের রস খাওয়ার জন্য। এখানে আখের রসের দাম কম আছে। আমরা ধানবাদের সাইডে খেয়েছিলাম যে, তখন ওখানে 20 টাকা না 30 টাকা করে ছিল ছোটো ছোটো গাছ, এখানে তো 10 টাকা করে দাম বললো। দেখো ফারাক্কা ব্যারেজের উপরে চলে এসেছি। আমরা যখন এর আগে দার্জিলিং গেছিলাম সেই টাইমে তোমাদেরকে দেখিয়েছিলাম ফারাক্কা ব্যারেজে জলই ছিল না একদম, আর এখন ভর্তি জলে টইটুম্বুর হয়ে আছে। কারণ সিকিমের সাইডে যে বন্যাটা হয়েছিল, আশা করছি সে জল ফলগুলো কি এখানে এসছে কিনা জানি না, কিংবা তার আগে হ্যাঁ ওই আসানজলের দিকে তো জল টল সব ঢুকে গেছিলো, হয়তো এদিক দিয়ে যেতে পারে, আমার আইডিয়া নেই। বাট জল ভালো মতো এখন আছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10টা, আমরা ফারাক্কাতে উঠলাম। আর সত্যি কথা বলছি আজকে খুব লেট হয়ে যাচ্ছে আমার, তার কারণ আমার খুব ঘুম পাচ্ছে, কেন জানি না ঘুম পাচ্ছে। এর আগেও আমি এরকম রাতেবেলা অল্প ঘুমিয়ে রাইডে গেছি, বাট আজকের মতো এরকম ঘুম আমার এর আগে কখনো পাইনি। আমি কিছু দূর যাচ্ছি আর ঘুম পাচ্ছে, এবার দেখা যাক কত দূর কি কতক্ষণ যেতে পারি। মাঝে সাথে মনে হচ্ছে তো শালা এখানে কোথাও একটা হোটেল রুম টুম বুক করে 2-3 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার বেরোই। ন্যাচারালি আমার এখানে আসতে টাইম লেগে যায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ঢুকে যায়।
সকালবেলার দিকে যদি বেরো, কারণ আর আজকে এই 4.5 ঘন্টা টাইম লেগে গেল। দেখো অবস্থাটা দেখো, ওই বেচারা একসঙ্গে 1 2 3 5 জন ছিল, ও আর দেখলো দাঁড়াতে পারছি না ভাই, তার থেকে উপরে চলো। কারণ এই যে স্টেশনে যাতে 4 জন দাঁড়িয়েছে, তাই দেখো হাতটা ঠিক মতো দিতে পারছে না, 5 জন দাঁড়ালে কি অবস্থা। মানে এই হচ্ছে আমাদের এখানকার মানুষদের স্ট্রাগল। আমরা ভাবি আমরা কত কষ্ট করি, কত স্ট্রাগল করি। এই দেখো রাস্তাঘাটে এনএইচের মধ্যে এরা গাড়ি চালায় এমন করে, মনে হচ্ছে যেন তারা নিজের বাড়ি উঠোনে চালায়। চারিয়ে দেখো জায়গাটা দেখে চিনতে পারছো? যারা আমার আগের উত্তরাখণ্ড কেন বলছি, উত্তরবঙ্গের যে সিরিজটা দেখেছিলে, নর্থ বেঙ্গল সিরিজে, সেখানে আমি এই জায়গাগুলো দেখেছিলাম যে কত আমের মুকুল হয়েছিল, আম ধরার মতো সময় এসে গেছিলো, আর কি সুন্দর স্মেল হয়েছিল। সেই গাছগুলো এখন পুরো ফাঁকা। আবার আমের সিজন আসলে আবার মুকুল চলে আসবে। আর আমরা মালদা বাইপাস থেকে আর 2-3 কিলোমিটার মতো দূরে আছি, কিছুক্ষণের মধ্যে মালদা বাইপাসেও ঢুকে যাব। আর একটা জিনিস হচ্ছে, আমার গাড়িটা এখন খুব ভালো চলছে। আমি বদ্রীনাথ কেদারনাথ করে আসার পরে 4 কিলোমিটার করে আসার পরে গাড়িতে একটু প্রবলেম দিয়েছিল, কিছু কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হয়েছিল। প্রায় আমি গাড়িতে এমন জিনিসে আমি চেঞ্জেস করে দিয়েছি, গাড়ি আবার এখন নতুন হয়ে গেছে। ডিস্ক প্লেট চেঞ্জ করেছি, টাইমিং চেঞ্জ করেছি, রকার চেঞ্জ করে দিয়েছি, ক্লাচ প্লেট চেঞ্জ করে দিয়েছি, প্রায় সব কিছুই চেঞ্জ করে দিয়েছি, ইম্পর্টেন্ট জিনিস। আমি বললাম যে কারণ দেখো 4 বছর হয়ে গেছে গাড়িটা, আর এই সমস্ত পার্টসগুলো একটু চেঞ্জ না করলে তো কী হতো, গাড়ির সার্ভিসটাতে সমস্যা হতো। হয়তো কোনো সময় প্রবলেম হতে পারতো বা নাও হতে পারতো। তো আমি আর কোনো রিস্কই নিইনি, না নিয়ে আমি পুরোপুরি সব চেঞ্জ করে দিয়েছি। অলমোস্ট আমার খরচা হয়েছে 8,000 টাকা মতো, আরও কমেও হতো, বাট আমি ভাবলাম যে না, একবারে চেঞ্জ যখন করছি সব কিছু প্রায় একটু করে চেঞ্জ করে ফেলি। দেখো আমরা চলে এসেছি রায়গঞ্জে, আর এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসে ওঠার রাস্তা। বাট স্টিল এখন রায়গঞ্জ বাইপাস বন্ধ রয়েছে, কিছু করার নেই। আমাদেরকে আবার এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ঢুকে ডান দিক দিয়ে রায়গঞ্জের সিটির ভেতর দিয়ে যেতে হবে। এই যে বাইপাসগুলো যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, কতটা স্মুথলি যে পাস করা যায় ভাই, যারা গেছো তারাই বুঝতে পারবে। আর রায়গঞ্জের ভেতরে এত জ্যাম লাগে না, স্পেশালি ওই একটা মোড় আছে, মোড়টার নামটা ভুলে গেছে, ওখানে গিয়ে দেখতে হবে, শিলিগুড়ি মোড় মনে হয় লেখাটা হবে। ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যায়, শিলিগুড়ি দিকে যায়, ওই জায়গাটা প্রচণ্ড জ্যাম লাগে। যাই হোক, আমরা অলমোস্ট 330 কিলোমিটার মতো, 30-40 কিলোমিটার মতো আমাদের কভার হয়েছে। আর ওই কতক্ষণ হবে, 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা টাইম লেগেছে 330-40 কিলোমিটার আসতে। তাও খুব আস্তে ধীরে আসছিলাম এই জন্যই, তাহলে আরও আগে হতো। আমি খালি ভাবছি আমার এই 345 কিলোমিটার আমি 4 ঘন্টায় কমপ্লিট করেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, সেরকম যদি এখানটাতে এক্সপ্রেসওয়ে পেয়ে যেতাম, তাহলে আর কি হেভি মজা। 4 ঘন্টাতে চলে আসতাম হচ্ছে তোমার রায়গঞ্জে, আর রায়গঞ্জ থেকে 2 ঘন্টা, মানে 6 ঘন্টাতে শিলিগুড়ি বাড়ির থেকে বেরিয়ে, ভাবতে পারছো কি মজার ব্যাপার হতো। আর একটা জিনিস হচ্ছে, আমার বদ্রীনাথ কেদারনাথে উত্তরাখণ্ডের রাইডটা করে আমার সত্যি কথা খুব আমার ভালো হয়েছে। কোন দিক দিয়ে, যে আমার এখন না এই সমস্ত লং ট্যুর কোনো কিছু মালুমই হচ্ছে না। এই 400-500 কিলোমিটার কোনো কিছু মালুমই হচ্ছে না, তোমার জল ভাত আমার কাছে। একদিনে 680 কিলোমিটার মতো কভার করেছিলাম ফার্স্টে, তারপরে তো যেদিন লাস্ট আসলাম 1040 কিলোমিটার, তো 600-700 কিলোমিটার করে এক দিনে কভার করা হয়ে গেছে। তো তারপর থেকে 200, 300, 400, 500 কিছুই মালুম হয় না। হ্যাঁ, শিলিগুড়ি রোডে খুব জাম লাগে, একটু টাইম লাগে, তাহলেও কিচ্ছু মালুম হয় না। সত্যি কথা বলছি, তোমরা যারা এখনও ভাবছো যে এরকম লং রাইডে যাব, কি হবে, পারবো কি না পারবো, আমি তোমাকে বলছি একবার নেমে পড়ো, একবার বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ো, তাহলে বুঝতে পারবে। একবার যখন কমপ্লিট করে আসবে না, তারপর তোমার ভেতরে যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে না, তুমি নিজের থেকে বুঝতে পারবে। এখন আমি আগের বারে আমি নিজে বুঝতে পারছি, যখন শিলিগুড়ি এসেছিলাম তখন আমি 2-3 বার ব্রেক নিয়েছিলাম, একটু দাঁড়িয়ে জল টল খেলাম, স্ট্রেচ করলাম, তখন পা ব্যথা করছিল। আর এখন কিচ্ছু মালুম আছে না, কিচ্ছু না, রিল্যাক্স একদম। আমরা এখন আছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে, ওই পাশ থেকে আমরা এসেছি, ওই পাশে মালদা, এদিকে তোমার চলে যাবে শিলিগুড়ি, আর এখান থেকে ডান দিকে চলে যাবে বাস স্ট্যান্ডের দিকে।
আর আমরা এখানটাতে এই হোটেলটাতে বাবা বৈদ্যনাথ হোটেলে খাওয়া দাওয়া করলাম। আর রিজনেবল প্রাইসে ছিল। আমরা দুটো কাতলা থালি খেলাম, তো 200 টাকা নিল। খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ডিসেন্টই বলা যায়, ঘরোয়া খাবার যেরকম হয়। চেয়েছিলাম যে রায়গঞ্জে যখন এসেছিলাম একটু মাটন খাবো, বাট মাটন তো খেতে পারলাম না, কারণ এখন কটা বাজে, ওই 12টার মতো হয়তো হবে, তো 12টা 12:30 মতো বাজে, তো সেই কারণে এখনও রেডি হয়নি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন আবার সমস্ত গিয়ারগুলো পরে নিচ্ছি, এবার বেরিয়ে পড়তে হবে। আর আমরা এদিকে টুয়ার্ডস শিলিগুড়ি থেকে বেরোবো। জায়গাটা জাস্ট দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা মতো, হ্যাঁ 4টে মতো বট গাছ পুরো জায়গাটাকে পুরো ঘিরে পুরো ছায়া করে রেখে দিয়েছে। আর এখানে ঢুকলাম, একদম পুরো ঠান্ডা একটা অনুভূতি। মানে বট গাছের শিকড় বাকড় এত ছড়িয়ে গেছে, 4টে মিলে পুরো জায়গাটা অন্ধকার। আমি খালি ভাবছি রাত্রেবেলা যদি ঘুটঘুটে অন্ধকার রাত, অমাবস্যার রাত হয়, তাহলে তো ভাই তা তো একদম পুরো ফেটে যাবে এখান দিয়ে যেতে। আর দার্জিলিং মোড়টা, শিলিগুড়ি মোড়, রায়গঞ্জের শিলিগুড়ি মোড়টা পার করে আসলে এরকম পুরো একটা ছায়া পাওয়া যায়, আর খুব সুন্দর লাগে। মানে গরমকালের জন্য তো পারফেক্ট। দেখো আরও বট গাছ, এখানে প্রচুর বট গাছ রয়েছে, আর শিকড় বাকড় ছড়িয়ে খুব সুন্দর লাগে। এই ছায়ার মধ্যে দিয়ে তোমার শীতকালে খারাপ লাগলো, গরমকালে প্রচণ্ড আরাম লাগবে ভাই। আর প্রায় চলে এসেছি, আর মনে হয় 1 থেকে 2 কিলোমিটার মতো হয়তো বাকি থাকতে পারে আবার এনেছে ওঠার জন্য। দেখো এই ধানের ক্ষেতটা কতটা সুন্দর লাগছে, মাঝখানটাতে পুরো হলুদ হয়ে আছে, মানে এই জায়গায় ধানটা পেকে গেছে, আর ওগুলো কাঁচা আছে বলে এখনও সবুজ আছে। আর বাট কি সুন্দর একটা লুকস আসছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, বাট ওগুলো দূরে ছিল বলে তোমাদেরকে দেখাতে পারছিলাম না। বিকালের টাইমে তো এটা একদম মাইন্ড ব্লোয়িং লুক চলে আসবে। এটা যদি একটু হালকা সূর্যের আলোটা কমে যায়, আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখো বিলুপ্ত একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখো টাটা ন্যানো এলএক্স, জানি না এলএক্সটা কি, তো টাটার ন্যানো গাড়ি। তো টাটার সব থেকে অ্যাফোর্ডেবল আর বাজেটের মধ্যে গাড়িটা ছিল এটা। তো এই গাড়িটা 1 লাখ টাকা দামে মনে হয় ছিল যখন লঞ্চ করেছিল, অনেক দিন বাদে দেখতে পেলাম। তো এখন আমরা আছি শিলিগুড়ি থেকে অলমোস্ট 40 কিলোমিটার মতো আগে, আর এখান থেকে দেখো চায়ের বাগান শুরু হয়ে গেছে, চায়ের একদম ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে। যারা চা বাগানে এসছো, চায়ের যে কচি চা পাতা যে ঝাঁঝালো গন্ধটা পাওয়া যায়, এক্স্যাক্ট সেটাই পাওয়া যাচ্ছে। এই দেখো, আর এখানটা ঢোকার সঙ্গে সঙ্গে একটা হালকা ঠান্ডা হাওয়া পেলাম। রোদ আছে তারপরও হালকা ঠান্ডা হাওয়া পেয়ে গেলাম। জাস্ট কি বলবো, মানে এখানে এটা দেখে মনের ভেতরে আরও খুশিটা আরও বেড়ে গেল, যেন দ্বিগুণ হয়ে গেল। উত্তরবঙ্গের মানে ফ্লেভার পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা শিলিগুড়িতে ঢোকার 40 কিলোমিটার আগের থেকে এই ফিলটা পেয়ে যাবে। দেখো শিলিগুড়ি ঢোকার আগে এরকম একটা তোমরা ব্রিজ পাবে, এই ব্রিজে তোমরা উঠবে না শিলিগুড়ি যাওয়ার জন্য। এখানে গেলে তোমরা জলপাইগুড়ি ফুলবাড়ি চলে যাবে, আর যদি তোমাদেরকে শিলিগুড়ি যেতে হয় তাহলে তোমাদেরকে এই দিকটাতে যেতে হবে। মানে এখানে ফার্স্টে বাগডোগরা পড়বে, তারপর ওখান থেকে এগিয়ে গিয়ে তোমাদের শিলিগুড়ি যেতে হবে। আর এটা ডাইরেক্ট জলপাইগুড়ির দিকে যারা চলে যেতে চাইছো তো তারা উঠে যাও। আর আমরা যেহেতু শিলিগুড়ি দিকে যাবো, তো সেই কারণে আমরা নিচ দিয়ে যাচ্ছি। ভাই দেখো পাহাড়ে দেখা পেয়ে গেছি, পেছনে ছিল চা বাগান, সামনে হচ্ছে পাহাড়। আর কি চাই বলো উত্তরবঙ্গে, মানে শিলিগুড়িতে এসে আমি এখান থেকে ভিউটা পেয়ে গেছি। আমার যত জার্নির ক্লান্তি ছিল সব কিছু একদম, মানে আর ক্লান্তি নেই, ক্লান্তি সব শেষ। আর এখানে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর সূর্যটা কি সুন্দরভাবে দেখো অস্ত যাচ্ছে, পুরো লাল টুকটুকে কুসুমের মতো হয়ে আছে। আর এই দেখো পাহাড়, আই থিঙ্ক ওটা কার্শিয়াং হবে। আর আকাশটা ক্লিয়ার আছে, এর থেকে বোঝা যাচ্ছে, কারণ আমরা এর আগেবার যখন এসেছিলাম এখান থেকে পাহাড় দেখতে পাইনি। আমরা যখন ট্রেনে করে আসি তখন দূরের থেকে আচমকা পাহাড় দেখে যেমন এক্সাইটেড হয়ে যায়, এখানটাতে এখন এসে পুরোপুরি এক্সাইটেড হয়েছি। আর এখানে দেখো চা বাগান আর উপরে পাহাড়, ওফ আর কি চাই আমাদের, আর কি চাই। যারা উত্তরবঙ্গ সম্পর্কে জানো তারা তো জানে উত্তরবঙ্গ কি, আর যারা জানো না তাদের কাছে এটা হিডেন জেম। উত্তরবঙ্গে এসে উত্তরবঙ্গের প্রত্যেকটা স্পটে তোমার আলাদা সৌন্দর্য পাবে। আর ভাই আমি অন্যান্য অনেক পাহাড়ে গেছি, কেদারনাথ বদ্রীনাথ সব জায়গাতে গেছি, বাট ওখানকার উত্তরাখণ্ডের পাহাড় আর এখানকার পাহাড়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, আকাশ পাতাল।
একদম মানে নিট অ্যান্ড ক্লিন রুম পেয়েছি আর বাজেটের মধ্যে। দেখো এই হচ্ছে আমাদের রুম। তো রুমে এখানে দেখো কত বড় একটা বিছানা পেয়ে গেছি, আর যা সাইজ আছে 2 জন আরামসে শুতে পারবে, বেশি 3 জন মতো পড়লে তো মানে টাইট হয়ে যাবে, 2জনই ঠিকঠাক আছে। এখানে একটা আলনা মতো একটা শোকেস মতো দিয়েছে, টিভি দিয়েছে, টিভিতে কোনো কাজে না, টিভি দেখা হবে না। তো এই দেখো এই যে বিছানাটা এখানে রুমের যে রুমটা জাস্ট দেখে না, অনেকটা নিট অ্যান্ড ক্লিন রুম। এটা এসি রুম, বাট এখন তো এসি দরকার নেই, ঠান্ডা পড়ে গেছে। তো এই যে বেডটা আছে, বেডে আরামসে 2জন শুতে পারবে, 3জন শুলে একটু কষ্ট হবে। এখানটাতে একটা শোকেস টাইপের দিয়েছে, 2টো ড্রয়ার আছে, টিভি আছে, এখানটাতে একটা আয়না দিয়ে দিয়েছে, এখানে টেবিল চেয়ার দিয়েছে, এখানে আমি জিনিসপত্র রেখে দিয়েছি। আর সবথেকে ভালো জিনিস হলো এখানে জুতোও দিয়ে দিয়েছে, আমাদেরকে আলাদা করে জুতো পরতে হবে না, মানে বার করতে হবে না। কম্বল, একটা টাওয়ালও দিয়ে দিয়েছে। আর চলো তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। দেখো গিজার রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো এই রুমটা আমরা নিয়েছি একদম আমাদের তেঞ্জিনগর বাস স্ট্যান্ডের উপর অপোজিটে এয়ারভিউ মোড়ি মনে হয় বলে, ওর ভেতর দিয়ে চলে আসলে হবে, বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের রাস্তা। আর রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন রুম, মাত্র 900 টাকাতে পেয়ে গেছে এই রুমটা। আশেপাশে অনেক রুম দেখছিলাম 1000 টাকা করে বলছে, বাট একদম ক্লিয়ার পরিষ্কার ছিল, বাট এই রুমটা দেখে একদম পরিষ্কার ছিল, তো এই জন্য বুক করলাম। আর যদি তোমরা এই হোটেলে দেখলাম যে গিজার ছাড়া নাও, তাহলে 800 টাকায় পেয়ে যাবো। আর একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে, এখানে তো কোমর দিয়েছে, তো আমরা এটাই নিয়ে নিলাম।